চলে যাচ্ছি দিনের সংবাদগুলোর বিস্তারিত আলোচনায়। সংবাদ সম্প্রসারণে আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিএফইউজের সিনিয়র সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, আছেন সিনিয়র সাংবাদিক গোলাম মুর্তজা। আমরা আলোচনায় যেতে চাই বেশ কয়েকটি বিষয় নিয়ে। আজকে আমরা আমাদের সংবাদে খবর হয়ে এসেছে, সর্বশেষের দিকে আমরা একটি খবর প্রচার করেছি যেখানে আমরা দেখছি যে জাতীয় পার্টির মহাসচিব একটি বক্তব্য রেখেছেন। আমি শুরুতে গোলাম মুর্তজা আপনার কাছে যেতে চাই, তার এই বক্তব্যকে কীভাবে মূল্যায়ন করেন? তিনি বলেছেন যে পুরো আওয়ামী লীগ দল যেটি এখন ক্ষমতাসীন, শুধুমাত্র তার প্রধান ছাড়া সকলেই দুর্নীতিগ্রস্ত। আপনার মতামতটি কি গোলাম মুর্তজা? দেখেন, জাতীয় পার্টির মহাসচিব কি বললেন রাজনৈতিক বক্তব্য, সেটা জাতীয় গণমাধ্যমের আলোচনার বিষয়ের গুরুত্ব রাখে বলে আমি মনে করি না। জাতীয় পার্টি বর্তমানে কোনো রাজনৈতিক দলই নয়। এটি না বিরোধী দল, না সরকারি দল, না আঞ্চলিক দল, না জাতীয় দল। এটা আওয়ামী লীগের উপর ভর করে, আওয়ামী লীগের উপর ভরসা করে এক ধরনের সুবিধাবাদী রাজনীতি করছে। সেই সুবিধাবাদী রাজনীতিতে অনিয়ম, দুর্নীতি, অনৈতিকতার যত রকমের উদাহরণ আছে এই রাজনৈতিক দলটি বাংলাদেশে তৈরি করেছে। সুতরাং সেই রাজনৈতিক দলটি আওয়ামী লীগ নিয়ে কি অভিযোগ করেছে সেইটার প্রেক্ষিতে আমি আলোচনা করতে রাজি নই, কারণ জাতীয় পার্টি আমার কাছে আলোচনাযোগ্য কোনো রাজনৈতিক দল নয়। আপনি যদি জাতীয় পার্টির বক্তব্যের বাইরে আমার কাছে যদি আওয়ামী লীগ বা প্রধানমন্ত্রী বা বর্তমান সময়ের কোভিড-19 কে কেন্দ্র করে যে অন্যায়, অনিয়ম, দুর্নীতি সেগুলো নিয়ে যদি আলোচনা করেন, সেগুলো নিয়ে যদি প্রশ্ন থাকে, তাহলে আমার বক্তব্য আছে। বাট জাতীয় পার্টি কি রাজনৈতিক বক্তব্য দিয়েছে সেই বক্তব্য নিয়ে জাতীয় গণমাধ্যমে আলোচনা করতেই আমি রাজি নই, কারণ জাতীয় পার্টি কোনো রাজনৈতিক দলের গুরুত্ব বা রাজনৈতিক দলের মর্যাদাতেই নেই। বাংলাদেশে আওয়ামী লীগের ক্ষমতায় থাকার জন্য একটা গৃহপালিত রাজনৈতিক দল দরকার ছিল এবং সেই দলটিকে আওয়ামী লীগ বেছে নিয়েছে। সেই দলটি হচ্ছে জাতীয় পার্টি। তারা মাঝে মধ্যে মুখ রক্ষার জন্য, তারা যে একটি রাজনৈতিক দল, ক্ষমতার সঙ্গেও থাকবে, বাইরেও থাকবে, সেটিকে সাধারণ জনমানুষের কাছে জানান দেওয়ার জন্য মাঝে মাঝে এ ধরনের উদ্ভট কিছু কথা বলে। তাদের কথা নিয়ে আমি আলোচনা করতেই রাজি। গোলাম মুর্তজা, নিশ্চয়ই অন্য বিষয়গুলো নিয়ে আপনার সাথে আলোচনা করব, কিন্তু যেহেতু সংসদের প্রধান বিরোধী দলের মহাসচিবের বক্তব্য, সেই জন্য আমরা সেই বিষয়টিকে আলোচনার বিষয় হিসেবে এনেছি। সৈয়দ ইশতিয়াক রেজার কাছেও আমি এই বিষয়টি আনতে চাই যে স্বাস্থ্য খাতের দুর্নীতি প্রসঙ্গেই হয়তো এই ধরনের মন্তব্য এসেছে। সেখানে জাতীয় পার্টির এখন যিনি চেয়ারম্যান তিনিও কথা বলেছেন। সেখানে একটি খাতের অনিয়মের দায় কি পুরো রাজনৈতিক দলের উপরে এসে পড়তে পারে কিনা, আপনার মতামত? ধন্যবাদ আপনাকে। আমার কাছে না, আমি খুবই যে জাতীয় পার্টি একটি দল, তার একটা মহাসচিব, তিনি আবার একটা বক্তব্য দিয়েছেন, সেটা নিয়ে জাতীয় গণমাধ্যমে আলোচনা আমার কাছে মনে হচ্ছে যে অযথা সময় নষ্ট করা। এবং একই কথা শুনি আজ মন্থরার মুখে। জাতীয় পার্টি যখন দুর্নীতি, সুনীতি, জাতীয় পার্টি যখন সুশাসন এসব নিয়ে কথা বলে না, তখন মনে হয় এই আমাদের জন্মটা বৃথা এই বাংলাদেশে। আসলে আমরা অবাগা একটা জাতি যে এরকম একটা রাজনৈতিক দল, এরকম একটা সুবিধাভোগী রাজনৈতিক দল, অত্যন্ত অপরচুনিস্ট ক্যারেক্টার যে রাজনৈতিক দলটার আপাদমস্তক, তাকে নিয়ে আমাদের আলোচনা করতে। এবং আজকের বক্তব্যটাও দেখেন, সে শেখ হাসিনাকে বাদ দিয়ে বাকি সবাইকে দুর্নীতিবাজ বলছে। এখানেও কিন্তু সে তার সুবিধাটা রেখে দিয়ে কিন্তু কথা বলছে, অর্থাৎ সে এখানেও এক ধরনের চাতুর্য ব্যবহার করছে। এবং এই বক্তব্য নিয়ে আমি অন্তত মনে করি জাতীয় পার্টি কাউকে দুর্নীতিবাজ বললে সেই লোক সুনীতিবাজ হয়। আসলে আমার এটা হলো চূড়ান্ত সিদ্ধান্ত। জাতীয় পার্টি নিয়ে আলোচনা করতে চাই। আমরা অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। সৈয়দ ইশতিয়াক রেজা, গোলাম মুর্তজা, আমরা একটি বিরতির পরে ফিরে এসে চেষ্টা করবো আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনকেও আমাদের সাথে যুক্ত করার। ফিরছি একটা বিরতির পরে, সাথেই থাকুন। বিরতির পর আমরা ফিরে এলাম নিটল টাটা গ্রুপ নিবেদিত সংবাদ সম্প্রসারণে। স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সিনিয়র সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, আছেন সিনিয়র সাংবাদিক গোলাম মুর্তজা, এবং যুক্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এস এম কামাল হোসেন, আপনার কাছে এবার আসতে চাই। বিরতিতে যাবার আগে জাতীয় পার্টির মহাসচিবের একটি বক্তব্য নিয়ে আলোচনা করছিলাম। সেটি ছাড়াও বেশ কয়েকটি ঘটনা তো আজকে আমাদের সংবাদ মাধ্যমে এসেছে। একটি হচ্ছে রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তি করেছে স্বাস্থ্য অধিদপ্তর, মহাপরিচালকের অনুরোধে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, দাবি করছেন শাহেদ করিমের নথি চেয়ে বাংলাদেশ ব্যাংক সহ 9টি প্রতিষ্ঠানের দুদকে চিঠি দিয়েছে। এই যে বিভিন্ন অনিয়ম, বিশেষ করে স্বাস্থ্য খাতে অনিয়মের জন্য
প্রধান বিরোধী দল ক্ষমতাসীন দলকে সবৈর্ব দুর্নীতিগ্রস্ত বলে এক ধরনের মন্তব্য করেছেন, সেই বিষয়ে আপনার মতামত। আর শাহেদ করিমের মতো লোকজন যারা আসলে যাদের সম্পর্কে গতকাল ওবায়দুল কাদের বলেছেন যে দলের ভিতরে বর্ণচোরা সেজে অনেকে অর্থ সম্পদ বৃদ্ধি করছেন, তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি করেছেন, তারা আসলে কি করে এরকম একটি বড় দলে, অভিজ্ঞ নেতাদের দলে ঢুকতে পারেন এবং এতদিন ধরে তারা আস্তে আস্তে নিজেদেরকে এত সম্পদশালী করতে পারেন? আপনার মতামত। আপনার ধন্যবাদ। দুইজন বিজ্ঞ সাংবাদিক, পতিতদশার সাংবাদিক এবং সাংবাদিকদের নেতা দুইজনকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। দেখেন, জাতীয় পার্টির মহাসচিব আঙ্গার সাহেব কি বললো, এইটা জাতি কোনো গুরুত্ব দেয়। কারণ উনি কিছুদিন আগে পার্লামেন্টে একটি বক্তব্য দিয়েছিলেন, আপনারা জানেন, উনি আবার থুক্কু বলে ওইটা উল্লেখ করেছেন। উনি সহ বাংলাদেশে কয়েকজন ব্যক্তি আছে যাদের বক্তৃতায় মানুষ কোনো গুরুত্ব দেন। হ্যাঁ, ওনাদের চেয়ারম্যান জনাব কাদের সাহেব যে কথা বলেছেন, আমি সেটা ওনার সাথে একমত যে স্বাস্থ্য খাতে যে অনিয়ম হয়েছে, স্বাস্থ্য খাতে যে দুর্নীতি হয়েছে, এর বিচার হওয়া উচিত। আমিও একজন নাগরিক হিসেবে, আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে মনে করি এর তদন্ত হওয়া উচিত, বিচার হওয়া উচিত। আমি আপনার একটা বিষয় বলি, দেখেন, আজকে উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, যে গণতন্ত্রের প্রতীক জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে তার শত্রুতা স্বীকার করবে। সে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, একটি অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, লেখাপড়ার নিশ্চয়তার লক্ষ্যেই তিনি দেশটাকে গড়ে তোলার জন্য তিনি কিন্তু ক্ষমতা, মানুষের রায় নিয়ে ক্ষমতা এসেছেন। এবং সেইভাবে উনি কিন্তু দিন রাত পরিশ্রম করে সবাইকে ঐক্যবদ্ধ করে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন। এবং আপনারা জানেন যে বাংলাদেশটা উনি যখন ক্ষমতা নেয়, আমার এই দুই সাংবাদিক ভাইও স্বীকার করবেন, উনি যখন ক্ষমতা নেয় তখন বিশ্ব কিন্তু অর্থনৈতিক মন্দা ছিল এবং বাংলাদেশ তখন একটি দুর্নীতি দেশ থেকে যাত্রা শুরু করেছে। সেই অবস্থায় বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্র ছিল, একটি জঙ্গিবাদের রাষ্ট্র ছিল, খাদ্য ঘাটতির বাংলাদেশ ছিল, বিদ্যুৎ ছিল না। সেই থেকে উনি বাংলাদেশটাকে উনি কিন্তু যাত্রা শুরু করেছেন এবং বাংলাদেশটাকে একটি মর্যাদাশীল, উন্নয়নশীল দেশ হিসেবে উনি দাঁড় করিয়েছেন। এর ভিতর করোনা থমকে দাঁড়িয়েছেন, অর্থনৈতিক অবস্থা থমকে দাঁড়িয়েছেন বিশ্ব। এর ভিতরেও উনি কিন্তু সঙ্গে সঙ্গে, যেখানে ধরেন প্রতাপশালী যুক্তরাষ্ট্র, ব্রাজিলের রাষ্ট্রপ্রধানরা সমালোচিত হচ্ছে, সেখানে কিন্তু জননেত্রী শেখ হাসিনা তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিয়ে স্বাস্থ্য খাতে এই করোনা মোকাবেলার জন্য ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের মানে সহযোগিতা করার জন্য, তাদেরকে আপনি উৎসাহ দেওয়ার জন্য, অনুপ্রেরণার জন্য আপনি জানেন যে প্রণোদনা ঘোষণা করেছেন। আমি বিস্তারিত জানি, আপনি যেটা বলি, দেখেন, হ্যাঁ, আজকে আমরা এই যে শাহেদদের মতো যে মানুষরূপী জানোয়ার, এরা আমাদের একটি দলের ভিতর ঢুকে আমাদের দলের নাম ব্যবহার করে আমাদের কারো ছত্র ছায় আজকে এই মানুষ জীবন নিয়ে যারা মানুষ, আমি বলবো যে সে তো ধরেন এক ধরনের খুনি আমি মনে করি। হ্যাঁ, আমাদের দলের নাম ব্যবহার করেছেন, আমরা এটা মনে করি এটা দুঃখজনক, কষ্টদায়ক। কারণ আমরা মনে করি জননেত্রী শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করে স্বাস্থ্য, এই করোনা মোকাবেলার পাশাপাশি অর্থনৈতিকভাবে দেশটা যাতে সচল থাকে, সচ্ছল থাকে, মানুষ যাতে না খেয়ে মারা না যায়, উনি কিন্তু দিন রাত পরিশ্রম করছেন। সেই ক্ষেত্রে স্বাস্থ্য খাতের এই অনিয়ম এবং ধরেন চিকিৎসার মানে টেস্ট করার নামে ভুয়া টেস্ট করে মানুষকে সার্টিফিকেট দেওয়া, একটু মানে মানে মহাখুনি। আমি আমার কোনো ভাষা প্রকাশ করতে মানে সেই প্রসঙ্গে কামাল হোসেন, আমি কিন্তু জানতে চেয়েছিলাম, যেটি গতকাল ওবায়দুল কাদের বলেছেন যে দলের নাম ভাঙিয়ে অনিয়মে আশ্রয় নেয় যারা, তাদের কাউকে ভাগ্য বদলাতে দেওয়া যাবে না। কিন্তু আপনাদের মতো দীর্ঘ সময় পরীক্ষিত রাজনীতিক যারা রয়েছেন এমন একটি দলে, সেখানে এমন সুবিধাভোগীরা কি করে এতটা সময় পায়, এতটা সুযোগ পায়? আমি আপনার বলি, ধরেন আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আজকে প্রায় 12 বছর একটানা রাষ্ট্রীয় ক্ষমতায়। এর ভিতর দিয়ে ধরেন এই শাহেদ কিন্তু কোনোদিন আওয়ামী লীগ অফিসে আসে। আপনি দেখেন সব জায়গার ছবি দেখতে পারবেন, আওয়ামী লীগের অফিসের ছবি আপনারা কিন্তু বাইর করতে পারবেন না, 23 নম্বরেও না এবং ধানমন্ডির অফিসেও না। হ্যাঁ, আমাদের কষ্ট লাগে উঠায় যে আমরা অনেক অনুষ্ঠানে যেতে পারি না, শাহেদ এমন কোন অনুষ্ঠান নাই, শাহেদের ছবি এমন কারোর সাথে নেই। রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন সংস্থার প্রধান, সাংবাদিক, রাজনীতিবিদ, মানে সে কত গুরুত্বপূর্ণ লোক। আজকে আপনি যেটা বলছেন, আমাদের সাধারণ সম্পাদক যেটা বলছেন, হ্যাঁ, অনুপ্রবেশকারী ঢুকেছেন, এই ঢুকার ব্যর্থতা আমরা স্বীকার করি, দায় দায়িত্ব আমাদের নিতে হবে। কারণ আমরা যারা কর্মী, আমরা যারা এই দলের কর্মী,
তাদের উচিত আমাদের প্রিয় নেত্রী কি চায়। আমাদের প্রিয় নেত্রী চায় একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আমাদের প্রিয় নেত্রী চায় একটি সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, আমাদের প্রিয় নেত্রী চায় একটি ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। এবং উনি বারবার, আপনারা দেখেছেন, উনি যখন দুর্নীতি তো হয়, আমরা বলি না যে, আমাদের নেত্রীও স্বীকার করে নিয়েছেন দুর্নীতি, কারণ উনি ডিসিদের সম্মেলনে বলেছেন যে দুর্নীতি উন্নয়নের বাধাগ্রস্ত। আমাদের সর্বোচ্চ ফোরামে দাঁড়িয়ে বলেছেন আমি দুর্নীতিবাদের কোন রকম প্রশ্রয় দেব না। দেখেন আজকে উনি কিন্তু সেই উদ্যোগ গ্রহণ করেছেন। এবং আমাদের উচিত যে আমাদের কারো ছত্র ছায় যে দুর্নীতিবাজরা, সুবিধাবাদীরা, টাউটরা এই রাজনীতিতে প্রবেশ করতে না পারে। কিন্তু তারপরেও কিছু লোক ঢুকে গেছে। আমাদের বোঝা উচিত যে বিএনপির ব্যর্থতা, বিএনপির হাওয়া ভবন তৈরির কারণেই জনগণ বিএনপিকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। বিএনপি দুর্নীতি করার কারণে জনগণ বিএনপিকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আমরা চাই আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে, আমরা চাই একটি সন্ত্রাসী। আপনি যেখানে থামছেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা বলছেন, সৈয়দ ইশতিয়াক রেজার কাছে সেখানে যেতে চাই যে প্রশাসন তো একভাবে কাজ করছে, তার বাইরে এই যে রাজনৈতিক সদিচ্ছার কথা বলা হচ্ছে, সেইখানে রাজনৈতিকভাবে সংস্কারের মাধ্যমে কি এই ধরনের অনিয়ম দুর্নীতি বন্ধ করা মানে সম্ভব কিনা? বাংলাদেশের বাস্তবতা কি বলে? এটা খুব জটিল আমি বলবো প্রেক্ষাপট উপস্থিত হয়েছে। দেশ চালায় রাজনীতিবিদরা, সেখানে রাজনৈতিক নেতৃত্বকেই সমস্ত দায় দায়িত্ব নিতে হয় যে কোনো ব্যর্থতা সফলতার জন্য। রাজনৈতিক নেতৃত্বের অধীনেই কাজ করে আমলাতন্ত্র বলেন, টেকনোক্রেটরা বলেন, ব্যুরোক্রেট বা টেকনোক্রেটরা। কিন্তু আজকে বাংলাদেশে আমরা একটা নতুন প্রেক্ষাপট আমার কাছে মনে হয় উপস্থিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কথাটি কামাল ভাই বলছেন, আমরা সবাই সেটি বলি যে প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটা নতুন স্বপ্ন দেখাচ্ছেন, উন্নয়নের স্পৃহা তৈরি করেছেন মানুষের ভেতরে, এবং আজকে বাংলাদেশ বড় করে ভাবতে শিখছে অনেক ক্ষেত্রে। এগুলো কিন্তু সবই সত্য কথা, কিন্তু একই সাথে যখন উন্নয়নের পাশাপাশি যখন দুর্নীতির শব্দটা বেশি উচ্চারিত হয়, তখন উন্নয়ন কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এবং সেটা থেকে বের হতে গেলে আমার কাছে মনে হয় রাজনৈতিক নেতৃত্বকে অনেক বেশি দায় নিতে হবে। সেই রাজনৈতিক নেতৃত্ব শেখ হাসিনা কিন্তু একা নন, তার বাকি কমরেডরাও কিন্তু। দলের সাধারণ সম্পাদক যখন বলেন বর্ণচোরারা দল থেকে যেন আর সুবিধা নিতে পারে না নিতে পারে, এতদিন নিল কি করে? উনি কি করেছেন? উনি তো দলের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের মতন একটা দলের উপকমিটিতে কি করে ঢুকে পড়ে? এর আগে আমরা নিশ্চয়ই কামাল ভাইয়ের মনে আছে, উপসম্পাদক পদ নিয়ে কিন্তু আমরা এক ধরনের সাংঘাতিক বড় ধরনের নৈরাজ্য দেখেছি দলের ক্ষেত্রে। তারপরে সেই উপসম্পাদকদেরকে বাতিলও করা হয়েছে। হ্যাঁ, এই তো বাতিলও করেছেন আপনারা, কিন্তু ততদিনে কিন্তু অনেক কিছু ঘটে গেছে এই উপসম্পাদকদের মাধ্যমে। এগুলো কি করে ঘটে? একটা রাজনৈতিক দলের ভিতরে এই ধরনের চর্চা তো প্রশংসার জায়গা নয়। রাজনৈতিক নেতৃত্ব আমার কাছে মন্ত্রী, আমার কাছে কিন্তু সচিবকে আমি গুরুত্বপূর্ণ মনে করি না, তাকে আমি মনে করি জনগণের সেবক এবং জনগণের জন্য কাজ করবে রাজনৈতিক নেতৃত্বের অধীনে। কিন্তু আজকে যখন মন্ত্রী বলেন যে তিনি কিছুই জানতেন না, পুরোটাই করেছেন স্বাস্থ্য অধিদপ্তর, এই বক্তব্য রাজনৈতিক নয়। তিনি অবুঝ বালক নিশ্চয়ই নাই। তিনি নিজেকে হঠাৎ করে এত স্যানিটাইজ বলে ফেলতে পারেন না কিন্তু করোনা কালে। একটা লাইসেন্সবিহীন হাসপাতালের সাথে অথবা আরেকজন সাবরিনার কোম্পানির সাথে চুক্তি, সেখানে তিনি কেন উপস্থিত থাকবেন? উনি যদি উপস্থিত থাকেন তাহলে তিনি কেন খোঁজ খবর নিবেন না? এবং মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে অধিদপ্তর ভাগ আর মন্ত্রণালয় দুটোর দায়িত্ব কিন্তু তাকেই নিতে হবে, কারণ তিনি হলেন এই দুটোরই প্রধান, তার অধীনেই সবাই কাজ করে। এই বক্তব্যগুলো আমাদেরকে হতাশ করে। আমি এই প্রসঙ্গ নিয়ে একটু গোলাম মুর্তজার কাছে যেতে চেয়েছিলাম যে যেহেতু একজন আরেকজনের ঘাড়ে দোষ চাপাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে যে স্বাস্থ্য খাতে অনিয়মের দায়টি আসলে কার, সেটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নাকি সেটি স্বাস্থ্য অধিদপ্তরের, সেক্ষেত্রে আসলে আপনার কি মনে হয় এই ধরনের দায় একজনের ঘাড়ে আরেকজনের চাপানোর ফলে প্রকৃত যারা অপরাধী কিংবা তারা কি অন্য কোনো সুযোগ পেয়ে যেতে পারেন? ধন্যবাদ আপনাকে। আপনার আলোচনার দুটি দিক, একটি দিক স্বাস্থ্য খাতের সরাসরি যে অন্যায় বা অনিয়ম বা দুর্নীতির দিক, আরেকটি দিক হচ্ছে রাজনীতি এবং রাজনীতিতে শাহেদরা কি করে সুযোগ পায় এবং শাহেদরা যেন আর কোনো সুবিধা নিতে না পারে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের যে বক্তব্য। প্রথমে যদি সরাসরি দুর্নীতির জায়গা থেকে আসি স্বাস্থ্যমন্ত্রীর কথায়, দেখেন স্বাস্থ্যমন্ত্রী মানে হচ্ছে সামগ্রিকভাবে বাংলাদেশের 17 কোটি মানুষের স্বাস্থ্যের দেখভাল করার জন্য যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত একজন মন্ত্রী, তাকেই আমরা জানি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে। এই স্বাস্থ্যমন্ত্রী যখন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন,
তখন আমাদের মনে প্রথমবার ধাক্কা খেয়েছিল এই ঢাকা শহরের একজন মেয়র ছিলেন এরশাদ আমলের, সেই মেয়রের কালে নিপীড়ন নির্যাতনের একটা ইতিহাস আছে এই বাংলাদেশের মানুষের। এই আওয়ামী লীগের এখনকার যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগও নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছিল। তার সন্তান হিসেবে আমাদের মনে তখনই একটি ধাক্কা লেগেছিল যে তিনি কেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। তারপরেও দেখার একটা অপেক্ষা ছিল যে তিনি কি করেন, ভালো কিছু করতে পারেন কিনা। দিন যত গেল তত আমরা দেখলাম যে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, প্রটোকল সবকিছু তিনি ভোগ করছেন। কিন্তু যখন একটি ক্রাইসিস আসছে, যখন একটি সংকটকাল আসছে, সেই সংকটকালের সময়ে কখনো তিনি মালয়েশিয়া চলে যাচ্ছেন, কখনো তিনি বলছেন যে সিদ্ধান্তটি আমি জানি না, আমাকে না জানিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যখন রিজেন্ট হাসপাতালের প্রসঙ্গ আসছে, তার অধীনের গোলাম মুর্তজার ইন্টারনেট লাইন একটু কথা বোধহয় আমরা unstable। হারিয়ে ফেলেছি। এটি অনলাইনে তিনি যুক্ত হয়েছিলেন, যার জন্য হয়তো ইন্টারনেটের দুর্বল গতির কারণে তার কথা আমরা শুনতে পাচ্ছি না। আমরা একটা বিরতির পরে ফিরে এসে বাকি আলোচনাটা করতে চাই। আমার ধারণা দর্শকরা আমাদের সাথে থাকবেন। ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথে থাকুন। আমরা ফিরে এলাম নিটল টাটা গ্রুপ নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUZ-এর সিনিয়র সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, আছেন সিনিয়র সাংবাদিক গোলাম মুর্তজা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন। আলোচনায় ফিরতে চাই। গোলাম মুর্তজা, আপনার কাছে ছিলাম আমরা বিরতিতে যাওয়ার আগে। আপনি বলছিলেন স্বাস্থ্য খাতের দুর্নীতি কিংবা অনিয়মের দায় আসলে কার, সেই প্রসঙ্গে আপনি আলোচনা করছিলেন এবং একই সাথে রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন, সেইখান থেকে আসলে মুক্তির কি উপায় থাকতে পারে, SM কামাল হোসেন এবং সৈয়দ ইশতিয়াক রেজার আলোচনার পরিপ্রেক্ষিতে আপনি মন্তব্য করতে চেয়েছিলেন। কথাটি শেষ করতে পারিনি ইন্টারনেট কানেকশনের কারণে। এখানে যে কথাটি বলছিলাম যে স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে একটি চুক্তি হয়ে যাচ্ছে, তিনি সেটা জানেন না। হ্যাঁ, চুক্তি স্বাস্থ্য অধিদপ্তর করতে পারে, স্বাস্থ্য অধিদপ্তরের সেই ক্ষমতা আছে, সেই সক্ষম আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটি চুক্তি হবে, কাগজপত্র হবে, আর আপনি কিছুই জানবেন না, পুরোটা দায় নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর একে অপরের উপরে দায় চাপাবেন। এর মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে 17 কোটি মানুষের স্বাস্থ্য রক্ষার দায়িত্ব বা ব্যবস্থার যে দায়িত্ব যার উপরে দেয়া হয়েছে, তিনি এই দায়িত্ব পালনে সক্ষম নয়, তার কাছে জনস্বার্থ রক্ষিত হচ্ছে না। এটা বাংলাদেশের রাজনীতিকে, আওয়ামী লীগ সরকারকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে এটি অনুধাবন করতে হবে। যত দ্রুত এটি অনুধাবন করবেন, বাংলাদেশের মানুষ তত দ্রুত এর থেকে মুক্তি পাবে। আজকে বাংলাদেশের সংবাদ, ইতালির প্রধান গণমাধ্যমের শিরোনাম হয় ঢাকায় ভুয়া স্বাস্থ্য সনদ ব্যবসা। আমাদের রাষ্ট্রদূত একটি লিখিত প্রতিবাদ দিতে পারেন না, তার কারণ ঢাকার গণমাধ্যমকে কোট করে যখন ইতালির গণমাধ্যম সংবাদ প্রকাশ করে, তখন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত একটি প্রতিবাদও করতে পারেন না, কারণ ঘটনাটি অসত্য নয়। এই যে বাংলাদেশের ভাবমূর্তি তৈরি করছেন, শুধু অর্থনৈতিক বা অনিয়ম দুর্নীতিই নয়, ভাবমূর্তিগত, জাতিগতভাবে আমাদেরকে অসম্মানজনক একটা হাস্যকর দেশে পরিণত করছেন হচ্ছে এই স্বাস্থ্য মন্ত্রণালয়। এটি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের এটি বুঝতে হবে একটি দিক। আরেকটি দিক আসে যে আওয়ামী লীগের ভেতরে শাহেদদের মতো এরকম মানুষ কি করে ঢোকে, তারা আর সুযোগ সুবিধা পাবেন না। আমি বিনয়ের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে একটি প্রশ্ন করতে চাই। এই যে সাম্প্রতিক সময়ে যে কয়জন এই শ্রেণীর মানুষ ধরা পড়লো বা শনাক্ত হলো, তাদের সবার সঙ্গে আপনার সখ্যতা সবচেয়ে বেশি, আপনার সঙ্গে তাদের ছবির সংখ্যা সবচেয়ে বেশি। হ্যাঁ, ছবি যে কারোর সাথে যে কেউ তুলতে পারে, এটি নিশ্চিত করা যায় না, কিন্তু আপনি দলের সাধারণ সম্পাদক হয়ে আপনি এই সমস্ত মানুষদেরকে যেভাবে আশ্রয় এবং প্রশ্রয় দিয়েছেন, ছবি যা প্রমাণ করছে, সেই ক্ষেত্রে আপনি এখন যা বলছেন, সেই কথা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত তারাও বিশ্বাস করবেন বলে আমার কাছে মনে হয় না। আর রাজনীতির জায়গায় একটি কথা বলে শেষ করি, সেটি হচ্ছে কেন শাহেদদের উত্থান হয়, কেন ত্যাগী নেতাকর্মীরা যোগ্য আসনে পায় না। দেখেন, চট্টগ্রামের একজন নেতা যাকেও টকশোতে দেখা যেত, তিনি মাছ কেলেঙ্কারি করে এখন প্রায় আত্মগোপনের মতো অবস্থায়, তাকে নিয়ে সংবাদ প্রকাশ কারণে ডিজিটাল নিরাপত্তা আইন আপনি একজনকে গ্রেপ্তার করছেন, কিন্তু যার বিরুদ্ধে মূল অভিযোগ তাকে আপনি কিছু বলছেন না, তিনি ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন। এই অবস্থা কেন তৈরি হয়? এই অবস্থা তৈরি হয় হচ্ছে রাজনীতি যখন সঠিক পথে থাকে না, রাজনীতিতে যখন গণতন্ত্র থাকে না, তখন দলের, বিরোধী দল বা অন্য দলের উপরে শুধু দমন নিপীড়ন চলে না, তখন
নির্বাচন প্রক্রিয়া যখন ব্যাহত হয়, নির্বাচন যখন সঠিক হয় না, জনগণের ভোটাধিকার যখন থাকে না, তখন গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়। এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হলে এই শাহেদদের মতো মানুষদের উদ্ভব ঘটে এবং শাহেদরা তখন আর রাজনীতির গুরুত্বপূর্ণ জায়গাতে চলে যায়। এই যে কামাল ভাইদের মতো, আমি যা বলছি তার অনেক কিছুর সঙ্গে দ্বিমত পোষণ করবে, তাকে করতে হবে, আমার তাতে কোনো সমস্যা নাই। কিন্তু এই কামাল ভাইদের মতো মানুষ আমরা 90-এর আন্দোলনে দেখেছি রাস্তায় দাঁড়িয়ে মাইর খেয়েছেন, যারা মার দিয়েছেন তাদের সন্তানরা এখন মন্ত্রী হয়েছেন, এখনো তারা রাস্তাতেই আছেন। এসে যারা অপকর্ম করছেন সেই অপকর্মকে না পারছেন সমালোচনা করতে, না পারছেন সমর্থন করতে, না পারছেন গ্রহণ করতে, সবকিছু মিলিয়ে একটা বিব্রতকর অবস্থার মধ্যে। রাজনৈতিক দায়িত্বের অনেকগুলো প্রসঙ্গ আপনি তুলেছেন গোলাম মুর্তজা, ধন্যবাদ। আমার মনে হয় এস এম কামাল হোসেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। সেই সাথে ফরিদপুরের নগরকান্দায় সন্ত্রাসের রাজ্য গড়ে উঠেছে দুই সহোদর জামাল কামালের ছত্রছায়ায়, মানে তারা সেখানে কি ত্রাসের রাজত্ব কায়েম করেছে, আমরা সেই রিপোর্টটি দেখিয়েছি। এবং তারাও একসময় একটি রাজনৈতিক পরিচয় ছিল, এখন প্রশাসনিকভাবে প্রশাসনও তাদের বিরুদ্ধে খুব বড় কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই ধরনের ঘটনা কি একেবারে বিচ্ছিন্ন ঘটনা কিনা, সেই প্রশ্নও থাকবে আমার এস এম কামাল হোসেনের কাছে। মর্তুজা সাহেব একটি কথা বলেছেন, আমাদের দলের সাধারণ সম্পাদক সভায় দেখেন শাহেদের ছবি কিন্তু রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বিভিন্ন সংস্থার প্রধানদের সাথে দেখা গেছে, সাংবাদিক জগতে যারা তারকা তাদের সাথে দেখা গেছে, আমাদের দলের সাধারণ সম্পাদকের সাথে এক জায়গায় দেখা গেছে। দলের সাধারণ সম্পাদক এসে উনি পার্টি অফিসে বসেন, ওনার বাসায় যান, বিভিন্ন অংশ অনেকে ছবি তুলতে পারে। উনি দলের সিদ্ধান্ত ছাড়া কাউকে দলের আস্থায় প্রশ্রয় দেয় না। এক, দুই হচ্ছে মুর্তজা ভাই যেটা বলছেন যে গণতন্ত্রের কথা, গণতন্ত্র কিন্তু আছে। শেখ হাসিনা কিন্তু গণতন্ত্রকে উদ্ধার করেছে। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর কিন্তু গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। মানুষের ভোটের অধিকার ছিল না, রাত্রে কারফিউ দিয়ে গণতন্ত্র পরিচালনা করা হয়তো। আপনি জানেন ব্যালট বাক্সে সিল মেরে ভোট, ব্যালটে সিল মেরে বাক্সে ঢুকানো হয়েছে। আমি এই আলোচনা করতে জেনে সময় যাবে। গণতন্ত্র পুনরুদ্ধার জননেত্রী শেখ হাসিনাই করেছেন, মুর্তজা ভাই জানেন। হ্যাঁ হ্যাঁ, এই নির্বাচনে তো প্রশ্নবিদ্ধ থাকতে পারে আপনার দৃষ্টিতে, কারো দৃষ্টিতে নির্বাচন, কিন্তু সব দলকে নিয়ে নির্বাচন করার চেষ্টা করেছেন। নির্বাচনের নামে বিরোধী দলের নির্বাচনে যায়নি, মনোনয়ন বাণিজ্য করেছেন। আর আপনি স্বাস্থ্য খাতে দুর্নীতি দেখেন, আমি একটা কথা বলি, দুর্নীতির ব্যাপারে একটা কথা বলি, এই সরকারের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হয় না, আমি চ্যালেঞ্জ করলাম সবাইকে। কারণ এই সরকারের প্রধান যিনি, তিনি সততার পথিক, তিনি উন্নয়নের পথিক, তিনি গণতন্ত্রের পথিক, তিনি সমৃদ্ধের পথিক, তিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স। তিনি দুর্নীতিবাজ যেই হোক, তার যত ঘনিষ্ঠ হোক, কাউকে উনি প্রশ্রয় দেন না। এবং যেখানে খবর পান এই লোকটি দুর্নীতি করেছেন, তার বিরুদ্ধে উনি ব্যবস্থা গ্রহণ করেন, নির্দেশ দেন। আপনি দেখেছেন স্বাস্থ্য খাতে যারা দুর্নীতি করেছেন, সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় হোক বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরে হোক, সবার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিয়েছেন। এক এক করে যারা এই স্বাস্থ্য খাতে ব্যবসা করেছেন তাদেরকে ডেকেছেন, আপনারা জানেন, দুদক ডেকেছেন এবং এই প্রধানমন্ত্রী নির্দেশেই ডেকেছে। অর্থাৎ জননেত্রী শেখ হাসিনা দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয় না। এবং আমি এইটা মানে চ্যালেঞ্জ করে বলতে পারি যে শেখ হাসিনা দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয় না। আমি অনুরোধ করব সবাইকে, আজকে দেখেন আপনি যেটা বলছেন, হ্যাঁ এই বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, সেই ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনা কিন্তু আপনি গত 8 তারিখ আপনি জানেন যে মানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্বের বিভিন্ন সরকার প্রধানদের সাথে উনি মত বিনিময় করেছেন এবং সেইখানে উনি ধরেন যাতে প্রবাসী শ্রমিকদের চাকরি না যায় এবং তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না, এই ক্ষেত্রে উনি কিন্তু স্পেসিফিক 3টে প্রস্তাব দিয়েছেন। সেই 3টে প্রস্তাব হচ্ছে, এই সংকট সময় বিদেশের বাজারে অভিবাসী শ্রমিকদের চাকরির বহাল রাখতে হবে। 2, যদি অব্যাহতি দেওয়া হয় তবে শ্রমিকদের সুরক্ষা এবং সুস্বাস্থ্য সুবিধা সহ ক্ষতিপূরণ এবং বরখাস্ত সংক্রান্ত অন্যান্য সুযোগ সুবিধা দিতে হবে। এবং মহামারীর পরে অর্থনীতি সক্রিয় করতে এই কর্মীদের পুনরায় নিয়োগ দিতে হবে। আপনি জানেন যে পাশাপাশি আজকে উনি একনেকের মিটিং এ উনি বলেছেন যে ব্যয় কমাতে হবে, করোনার এই সময় ব্যয় কমাতে। এবং এই কয়েকদিন আগে উনি কিন্তু এই কর্মপন্থা কৌশল অবলম্বন করেছেন 4টি, যে সরকারি ব্যয় বৃদ্ধি করা, অর্থাৎ কর্মসৃজনকে প্রাধান্য দেওয়া, বিলাসী ব্যয় নিরুৎসাহিত করেছেন উনি, এবং কম গুরুত্বপূর্ণ ব্যয় পিছিয়ে দেওয়ার কথা বলেছেন উনি। এবং আপনি জানেন 3 নম্বরে করেছেন আর্থিক সহায়তা প্যাকেজ প্রণয়ন করা। 3 নম্বরে করেছেন উনি সামাজিক সুরক্ষার আওতায় সম্প্রসারণ করা, এবং 4 নম্বরে বাজারে মুদ্রাস্ফীতি করা। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আন্তরিকভাবে সততার সাথে দিন রাত পরিশ্রম করে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, মানে এই করোনার পাশাপাশি
যাতে আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে না যাই, যাতে মানে মানুষ সেই আসলে জায়গাটিতে দেখেন। আসলে সরকার প্রধানের দৃষ্টি সবচেয়ে বেশি এবং আমি- সেখানে আমি- আমি- তিনি আমি- সবচেয়ে বেশি একটু জোর দিচ্ছেন। এস এম কামাল হোসেন, আলোচনা প্রায় আমরা শেষ দিকে চলে এসেছে। আপনার অনুমতি নিয়ে আমি সৈয়দ ইশতিয়াক রেজার কাছে যেতে চাই। আপনার যে অংশটি আপনি বলছিলেন আলোচনায় যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আজকে একনেক সভায় আপ্যায়ন সহ অযাচিত সরকারি ব্যয় কমানোর, সেই বিষয়টি মূল্যায়ন নিশ্চয়ই জানবো সৈয়দ ইশতিয়াক রেজার কাছে, এবং সামগ্রিক যে আলোচনা হচ্ছিল সেই বিষয়ে আপনার মতামত। না, আজকে প্রধানমন্ত্রী যে নির্দেশনাগুলো দিয়েছেন এগুলো সবই আমি বলবো যে খুবই উপযোগী সিদ্ধান্ত এবং উপযোগী নির্দেশনা, কিন্তু আমি মনে করি একটা বড় ধরনের পিচ্ছতা সাধনের দিকে যেতে হবে। আমলাতন্ত্রের পিছনে যে ব্যয় বাড়িয়েছেন বাজেটের 20%, এটা কমানোর সুযোগ অনেক জায়গায় আছে। উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তাদেরকে 94 লাখ টাকার 1 কোটি টাকার দামের গাড়ি দেওয়ার যে একটা রাজত্ব বা একটা যে প্রস্তাবনা ছিল সেখান থেকেও কিন্তু বেরোতে হবে। ডেপুটি সেক্রেটারি পর্যন্ত গাড়ি কেন দিবেন আপনি? কি কারণে? তারা এই গাড়ি নিচ্ছে, খরচ নিচ্ছে, আবার পুলের গাড়ি ব্যবহার করছে, মন্ত্রণালয়ের গাড়ি ব্যবহার করছে, প্রজেক্টের গাড়ি ব্যবহার করছে। দুর্নীতির সুযোগ রাখলে আমার কাছে মনে হয় এই জিনিসগুলো বাড়তে থাকে। প্রধানমন্ত্রীর অত্যন্ত ঐতিহাসিক সিদ্ধান্ত, অনেকে অপছন্দ করতে পারে, তিনি যে গাড়ি ক্রয়টা বন্ধ রেখেছেন একটা নির্ধারিত পর্যায় পর্যন্ত, আমি মনে করি এটা একটা সময় উপযোগী সিদ্ধান্ত। তিনি আপাতত গাড়ি ক্রয় বন্ধ রাখার কথা বলেছেন। একই সাথে আমি বলবো একটা ভবিষ্যৎমুখী সিদ্ধান্ত তিনি দিয়েছেন পাটকলগুলোর ক্ষেত্রে, যে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো যেভাবে লস করছিল সেখানে তিনি নতুন চিন্তা ভাবনা আনার চেষ্টা করছেন। এগুলি সবই আমার কাছে মনে হয় যে খুবই ভালো উদ্যোগ। কিন্তু এবং এই যে দুর্নীতিবাজদের ধরছেন সেটাকেও আমরা অভিনন্দন জানাই, কিন্তু প্রশ্ন থেকে যায় কামাল ভাই, ধরছেন তো তিনি, তার সরকার ধরছে, কিন্তু এনুরূপমের বাসায় একটা সামান্য ওয়ার্ড পর্যায়ের নেতার বাসায় যখন 200-250 কোটি টাকা পাওয়া যায় তখন তো এই রাজনীতিটা নিয়ে প্রশ্ন থাকে। আপনাদের দলের ওয়ার্ড পর্যায়ের আমার বাসায় তো আমার বাসায় এসে হা দেন না, আমি তো আপনার কথা বলতে যেতে আপনার কথাই বললো, আপনি রাস্তায় মার খেয়েছেন বা আপনি এখনো রাস্তাতেই আছেন, কিন্তু কারা কোন জায়গায় কি হয়ে গেল। আমি আপনার 1 মিনিট হেল্প করি, একটু সহযোগিতা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যদি 30 সেকেন্ডে বলতে পারেন। আপনি আছেন, আমি 1 সেকেন্ডে শেষ করতেছি। আপনাদের অনুরোধ করব, এমন একজন প্রধানমন্ত্রী আপনারা পেয়েছেন যিনি দেশটাকে নিয়ে ভাবেন, তাকে সহযোগিতা করেন, দুর্নীতিবাজদের ঘৃণা করেন, দুর্নীতিবাজদের খুঁজে বাইর করেন। আমরা সেদিনকে নেত্রী পার্লামেন্টে বলছে আমরা খুঁজে বাইর করতেছি, আপনারা খুঁজে দেন যে অমুক এই দায়িত্বটি সকলকে নেবার আহ্বান জানাচ্ছেন এস এম কামাল হোসেন। অসংখ্য ধন্যবাদ কামাল হোসেন, ধন্যবাদ সৈয়দ ইশতিয়াক রেজা এবং গোলাম মুর্তজা, ধন্যবাদ জানাতে চাই এতক্ষণ যারা সাথে ছিলেন। এই ছিল আজকের নিটল টাটা গ্রুপ নিবেদিত সংবাদ সম্প্রসারণে, সাথে থাকুন ডিবিসি।